যে ৭ দফা দাবিতে জামাতের জাতীয় সমাবেশ। জানাবো ৩ চ্যালেঞ্জে বিএনপি। মৃত্যুমুখে সেদিন কেবলে মৃত মায়ের কথাই মনে হচ্ছিল নূরের। রাতে স্বপ্ন দেবীর মাধ্যমে পেয়েছিলেন মায়ের বার্তা। এবং সর্বশেষে জানাবো অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ সরি টু সে আগের গভর্নররা সরকারের এজেন্ট হিসেবে কাজ করেছেন। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যে ৭ দফা দাবিতে জামাতের জাতীয় সমাবেশ। বাংলাদেশ জামাতে ইসলামী আগামী ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের আয়োজন করতে যাচ্ছে। এই সমাবেশে দলটির ৭ দফার দাবিতে জনমত গঠনের লক্ষ্যে বিশাল জনসমাগম ঘটাবে বলে প্রত্যাশা করছে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামাত এই তথ্য জানায়। যে ৭ দফা দাবিতে আয়োজিত হবে এই জাতীয় সমাবেশ সেগুলো হলো ২০২৪ সালের ৫ আগস্ট ও অন্যান্য সময় সংঘটিত সকল গণহত্যার বিচার, রাষ্ট্রের সব স্তরে প্রয়োজনীয় মৌলিক সংস্কার, ঐতিহাসিক জুলাই সনদ ও ঘোষণাপত্রের পূর্ণ বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটাতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ, রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ। ৩ চ্যালেঞ্জে বিএনপি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বড় ৩ চ্যালেঞ্জের মুখে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি। এর মধ্যে অন্যতম প্রধান চ্যালেঞ্জ হচ্ছে বিগত আওয়ামী লীগ শাসনামলে নির্যাতনের শিকার হওয়া ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন এবং দলীয় নিয়ন্ত্রণ পুনর্স্থাপন। দ্বিতীয় চ্যালেঞ্জ হিসেবে সামনে এসেছে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করা। তৃতীয় চ্যালেঞ্জ হচ্ছে ইসলামপন্থী দলগুলোর সঙ্গে সমন্বয় এখন বিএনপির জন্য একটি জটিল ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক সমীকরণ হয়ে দাঁড়িয়েছে। দলীয় সূত্রে জানা গেছে ৫ আগস্ট পরবর্তী আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকা বহু নেতাকর্মী এখনো যথাযথ মূল্যায়িত হচ্ছে না। কিছু হাইব্রিড নেতা যারা পূর্বে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে চলেছে তারা বর্তমানে বিএনপির ভেতরে প্রভাব বাড়ানোর চেষ্টা করেছেন। কোথাও কোথাও এমন নেতারা পদবি দখলে নিচ্ছেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন। এই বাস্তবতায় দলের হাইকমান্ডকে সঠিক ব্যক্তিদের মূল্যায়ন করতে হবে, তা না হলে দলে ভাঙন ও অনৈক্য সৃষ্টি হতে পারে। মনোনয়ন বঞ্চিতদের দলে ধরে রাখার কৌশল নির্ধারণ করতে হবে। এই ইস্যুতে ষড়যন্ত্রকারীরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে এমন শঙ্কার কথা জানিয়েছেন দলের কেউ কেউ। যদিও এ বিষয়ে দলের হাইকমান্ড সতর্ক রয়েছে। এ নিয়ে ১/১১ সময় যারা দল ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন তারাও একটা তালিকা তৈরি করা হয়েছে, যা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হাতে দেওয়া হয়েছে। তাদের বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। বিএনপির এক দায়িত্বশীল নেতা খোলা কাগজকে বলেন, পরবর্তী বা অন্তর্বর্তী সরকারের মেয়াদ দীর্ঘায়িত করতে নানা ষড়যন্ত্র হয়েছে, কিন্তু গেম ইজ ওভার। নির্বাচনের ষড়যন্ত্র আর সফল হবে না। সঠিক সময় নির্বাচনের তারিখ ঘোষণা না হলে আন্দোলনের কোনো বিকল্প থাকবে না। তিনি বলেন, মনোনয়ন নিয়ে এখনো দলীয় ফোরামে কোনো আলোচনা হয়নি। ভোটের তফসিল ঘোষণা হলে এই বিষয়ে আলোচনা হবে। এত আগে নিয়ে আলোচনা করলে দলের অভ্যন্তরে বিভাজন তৈরি হবে। তবে একটা বিষয় পরিষ্কার, কারো মনোনয়নের জন্য কেউ পদবি করার সুযোগ থাকবে না। নিজেদের মনোনয়ন নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। ত্যাগী যোগ্য প্রার্থীকে এবার দল থেকে মনোনয়ন দেওয়া হবে। সবারই খোঁজ খবর নেওয়া হচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে বৈঠকের পর নির্বাচনী হাওয়া বইতে শুরু হলেও আবার তার সংশয়ে দেখা দিয়েছে। খোদ বিএনপি নেতারাই এ নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন। নির্বাচনের আগে বর্তমান সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব বা জটিলতা সৃষ্টি হলে তার নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ এবং পরিকল্পনা বাস্তবায়নের পথে বড় জটিলতা তৈরি করতে পারে। এই বিষয় নিয়ে বিএনপি নেতারা বলেছেন, বিএনপির ফেব্রুয়ারি নির্বাচনের যৌথ ঘোষণা নিয়ে বসেনি। বিএনপির রাজনৈতিক কর্মসূচি পালন করে যাচ্ছে। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে বিএনপির আন্দোলন কর্মসূচি পালন করতে পারবে না, এমনটা তো নয়। প্রয়োজনে আন্দোলন কর্মসূচিতে যাবে বিএনপি। এদিকে বাংলাদেশের জামাত ইসলামী ইসলামী আন্দোলন সহ দেশের অধিকাংশ ইসলামপন্থী রাজনৈতিক দল আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন পদ্ধতির দাবিতে সরব হয়ে উঠেছে। একই সঙ্গে তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের উপর জোর দিচ্ছে। তাদের দাবির সঙ্গে গণ অধিকার পরিষদ ও জাতীয় নাগরিক পার্টি ও অন্যান্য ধর্মাবলম্বী সংগঠনের নেতারাও সমর্থন জানিয়েছে। এই পরিস্থিতিতে বিএনপি একদিকে ভোটের মাঠে ঐক্য গঠনের প্রয়োজনে ইসলামী দলগুলোর সঙ্গে সমন্বয় এবং অন্যদিকে দলীয় আদর্শ আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা রক্ষার বিষয়েও সতর্ক থাকতে হবে। ফলে এই দুটি ভারসাম্য বজায় রাখাও দলটির জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠেছে। গত শনিবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্দোলনের মহাসমাবেশে দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন,
সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সমাবেশের আয়োজন করে। পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করার কোনো বিকল্প নেই। আজকের এই জনসমুদ্র পিআর পদ্ধতিতে নির্বাচন করার পক্ষে জনসমুদ্র। এছাড়া পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য জোরালো দাবি তুলেছে জামাত। এমন বক্তব্যকে ভালো চোখে দেখছে না বিএনপি। নির্বাচন পদ্ধতি নিয়ে এমন বক্তব্যকে ষড়যন্ত্র দেখছে বিএনপি। দলটির নেতারা এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, যারা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচনের কথা বলেছেন তাদের একটি উদ্দেশ্য আছে। যারা স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচনের আগে চান, তাদের একটি উদ্দেশ্য আছে। নির্বাচন বিলম্বিত করা, না হয় বাংলাদেশে নির্বাচন না হওয়া। এটা তাদের উদ্দেশ্য হতে পারে, তবে এই দেশের মানুষ ঐক্যবদ্ধ আছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না এরকম কোনো লক্ষণ আমি দেখছি না। শুধু শুধু এটাকে প্রশ্নবিদ্ধ করার দরকার তো নেই। আমি দেখছি নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে। সারা দেশ নির্বাচনে নেমে পড়েছে। সারা দেশের মানুষ প্রস্তুতি নিচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনের জন্য। নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে, তারা তৈরি আছেন। যে বিষয়টা হয় নাই এটাকে শুধু শুধু প্রশ্নবিদ্ধ করে আননেসেসারি আগামী নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করে তো কোনো লাভ নেই। তিনি বলেন, আর দ্বিমত তো থাকবে, যে কোনো প্রেক্ষাপটে দ্বিমত থাকবে। আপনি যখন যেটা বলবেন একরাজনৈতিক দলের মধ্যে দ্বিমত থাকবে, এটাতে কোনো অসুবিধা নেই। দ্বিমত পোষণ করা সকলের অধিকার আছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, একজন এক একটা দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে নির্বাচনের অবস্থা সর্বনাশ করে দিয়ে এই জাতি সর্বনাশ করতে চাচ্ছে। সবাইকে অনুরোধ জানাবো, আউল ফল কথাবার্তা বললেন না কেউ। আপনারা এসব কথাবার্তা বলে দেশবাসীকে বিভ্রান্ত করবেন না। তিনি বলেন, এভাবে বড় বড় সমাবেশ করে জাতির কাছে ভুল বার্তা পৌঁছাবে না। সমাবেশে দিয়ে যদি প্রমাণ করা যায় কে কত জনপ্রিয়, আমরা সারা বাংলাদেশকে একদিনের সমাবেশের আওতায় আনতে পারি। সারা বাংলাদেশ একদিনের সমাবেশ করবে, কেউ কোনো জায়গা ছাড়বে না। এটা তো সিস্টেম হলো না। জানতে চাইলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গর্ষচন্দ্র রায় বলেন, খোলা কাগজে বলেন বিএনপির গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতার পালাবদল চাই। অন্তর্বর্তী সরকার প্রধান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বৈঠকের পর নির্বাচনের একটা যৌথ বিবৃতি দেওয়া হয়। এদেশের মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে। এখন যদি সঠিক সময় নির্বাচন না দিতে চায়, বিএনপির নেতাকর্মীরা তো আর হাত পা গুটিয়ে ঘরে বসে থাকবে না। সময়ের প্রয়োজনে যা করার দরকার তাই করবে। মৃত্যুমুখে সেদিন কেবল মৃত মায়ের কথাই মনে হচ্ছিল নূরের। রাতে স্বপ্নদেবীর মাধ্যমে পেয়েছিলেন মায়ের বার্তা। কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে 2018 সালে 30 জুন করা সংবাদ সম্মেলনে ছাত্রলীগের সশস্ত্র হামলায় রক্তাক্ত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ অনেকে। সেদিন ঘটনার কথা স্মরণ করে নূর বলেন, মার খেয়ে হাসপাতালে থাকা অবস্থায় বারবার আমার মায়ের কথা মনে পড়ছিল। আজ সোমবার 30 জুন সামাজিক মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি বলেন, আবেগঘন এক পোস্টে তিনি লিখেছেন, সেদিন মার খেয়ে হাসপাতালে থাকা অবস্থায় বারবার আমার মায়ের কথা মনে পড়ছিল। মনকষ্টে বলেছিলাম, মাগো তুমি আমাকে রেখেও পারে চলে গেলা, আর আজ ন্যায়ের পক্ষে দাঁড়াতে গিয়ে এভাবে আমাকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পড়তে হলো। আমার জন্য পরিবারের সবাই কতটা কষ্ট পাচ্ছে। মার রাতে স্বপ্নদেবী মায়ের কথাবার্তা জানিয়ে দিল, বাবা অচিরে দেশবাসী তাকে অনেক ভালোবাসবে। নূরকে যারা মেরেছে তাদের উদ্দেশ্যে তিনি বলেন, সেদিন আমাকে যারা মেরেছিল সকলের জন্য শুভাশিস ও ভালোবাসা। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ থেকে সকল প্রতিহিংসার অপরাজনীতি দূর হোক। এদিকে সে ভারত বা ভয়াবহ হামলার স্মৃতিচারণ করে ঘটনার বর্ণনা দিয়ে পোস্ট দেন বাংলাদেশ ছাত্র গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হাসান আল মামুন। পোস্টে তিনি লেখেন, সেদিন সরকারি চাকরিতে কোটা বাতিলের প্রজ্ঞাপনের দাবিতে সংবাদ সম্মেলন আয়োজন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে। 9:30টার দিকে নুরুল হক নূর ডিসি চত্বরে দাঁড়িয়ে আমাকে কল দেয়, ভাই আমি ডিসি চত্বরে চলে আসি, আপনি কই? আমি তখন হল থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছে। এদিকে ফারুকের সাথেও কথা হলো, সে এসএম হল থেকে আসতেছে। রাশেদ তখন হলের বাহিরে থাকায় আমাদের সাথে এক হতে পারেনি। আমরা তিনজন, আমি, ফারুক আর নূর একত্রিত হই ডিসি চত্বরে। আরো কয়েকজন আমাদের সাথে একত্রিত হয় এখানে। আর কয়েকজন অপেক্ষা করে লাইব্রেরির সামনে। হাসান আল মামুন আরো লিখেছেন, লাইব্রেরির দিকে যাওয়ার পথে নূরকে বললাম, প্রতিটি হল থেকে ছাত্রলীগকে এনে জড়ো করা হয়েছে আমাদেরকে মারার জন্য, এমন তথ্য হলের একজন সিনিয়র নেতা দিয়েছেন। তখন নূর বলল, মারলে কিছু তো করার নাই, চলে গিয়ে দেখি। আমরা যখন লাইব্রেরির সামনে পৌঁছালাম, এর আগে রাশেদ মাহফুজ এদের সাথে কথা বললাম। এরাও শাহবাগ থেকে লাইব্রেরির দিকে রওনা হয়েছে। সেদিন লাইব্রেরির সামনে জড়ো করা হয়েছে ছাত্রলীগের সব হার্ড হিটারদের।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।